This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. একদিকে যেমন বর্ধমানে মোহন ভাগবতের তার সভা চলছে, কিন্তু পাশাপাশি ক্যানিং এর দিকে আমাদের নজর রাখতে হবে। ক্যানিং এ কার্তুজ কাণ্ড, সেই কার্তুজ কাণ্ডে গ্রেফতার করা হলো আরো একজনকে। বসিরহাট থেকে গ্রেফতার হলো ফারুক মালিক। বসিরহাট থেকে গ্রেফতার করা হলো ফারুক মালিককে। কিভাবে গ্রেফতার হলো, কোন সূত্র ধরে, কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, অনিমা, গতকাল জীবনতলাতে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছিল এবং তাদেরকে আদালতে পেশ করার পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি যে বসিরহাট থেকে গতকাল রাতে ফারুক মালিক নামে আরও এক ব্যক্তিকে তদন্তকারীরা গ্রেপ্তার করেছে। আর এই ফারুক মালিকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। আর এই কার্তুজ উদ্ধার হওয়ার পরেই তদন্তকারীরা এখন যেটা মনে করছেন, কারণ গতকাল 4 জনকে গ্রেপ্তার করার পর তাদের মধ্যে জয়ন্ত দত্ত, তিনি বিবাদী বিভাগের একটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণীর দীর্ঘদিনের কর্মী ছিলেন, সেই তথ্যই সামনে এসেছিল এবং ওই অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে অস্ত্র কারবারিদের কাছে যে টাকার বিনিময়ে এই জয়ন্ত দত্তর হাত ধরে কার্তুজ পৌঁছে যেত, সেই তথ্যও সামনে এসছে। কিন্তু এই যে ফারুক মালিক, যাকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে, তার কাছ থেকে যে 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হচ্ছে, সেই কার্তুজ কিন্তু এই বিবাদী বিভাগের যে অস্ত্র বিপণী, সেই বিপণীর বা সেই দোকানের নয়। আর সেখান থেকেই তদন্তকারীরা এখন যেটা মনে করছেন যে বিবাদী বিভাগের শুধু ওই একটি মাত্র লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী নয়, আরও বেশ কয়েকটি অস্ত্র বিপণীর যোগ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই ফারুক মালিক, যাকে বসিরহাট থেকে গতকাল গ্রেপ্তার করেছে তদন্তকারীরা, তাকে আজকে আদালতে পেশ করা হবে, তাকেও কিন্তু হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। অন্যদিকে এই যে বিবাদী বিভাগের যে অস্ত্র বিপণী, সেই দোকান কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীদের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে। তার যে মালিক, তাকে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এবং এই গোটা এই যে কার্তুজের যে লেনদেন, এর সঙ্গে কিন্তু মুঙ্গেরের যোগ ইতিমধ্যেই সামনে উঠে আসছে। তার কারণ এখনো পর্যন্ত যে 4 জনকে প্রথমে তদন্তকারীরা জীবনতলা থেকে গ্রেপ্তার করেছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছেন যে এই বিবাদী বিভাগের দোকান থেকে যে কার্তুজ বাইরে পৌঁছে যাবে, সেই বিষয়টা যখনই নিশ্চিত হতো, তারপরেই কিন্তু মুঙ্গেরের যারা বেআইনি অস্ত্র কারবারিরা রয়েছেন, তাদের কাছে নির্দিষ্ট বা উপযুক্ত যে আগ্নেয়াস্ত্র, সেগুলোর জন্য বরাত দেওয়া হতো বা অর্ডার দেওয়া হতো। অর্থাৎ বলাই যেতে পারে যে এই বেআইনি কারবার যে দীর্ঘদিন ধরে চলছিল, এমনটাই কিন্তু অনুমান করছেন তদন্তকারীরা। কারণ বিবাদী বিভাগের এই যে দোকান, অস্ত্র বিপণী লাইসেন্সপ্রাপ্ত, তার স্টক মিলিয়ে দেখার পর তদন্তকারীরা যেটা দেখতে পেয়েছেন যে খাতায় কলমে কার্তুজের যে স্টক দেখা যাচ্ছে, তার সঙ্গে বাস্তবে কিন্তু মিল নেই, অর্থাৎ বিস্তর গলমিল রয়েছে। শুধুমাত্র এই একটি অস্ত্র বিপণী নয়, আরও অনেক অস্ত্র বিপণীর বা আরও 2-3টি অস্ত্র বিপণীর যোগ থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা গতকাল এই বসিরহাট থেকে ফারুক মালিক, যাকে গতকাল রাতে তদন্তকারীরা গ্রেপ্তার করেছেন, তার কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজের পরেই কিন্তু, কারণ সেখানে যে সিরিয়াল নাম্বার রয়েছে, সেটা কিন্তু এই বিবাদী বিভাগের যে দোকানের সিরিয়াল নাম্বার বা সেখানকার যে কার্তুজ, সেগুলোর সঙ্গে মিলছে না এবং সেটা অন্য কোনো জায়গা থেকে, লাইসেন্সপ্রাপ্ত জায়গা থেকে কেনা হয়েছিল, এমনটাই মনে করা হচ্ছে। কারণ ওই কার্তুজগুলিও কিন্তু ফ্যাক্টরি মেড কার্তুজ, কারণ সাধারণ যে কার্তুজ হয় তার থেকে কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা। আর সেখান থেকেই কিন্তু তদন্তকারীরা এখন অনুমান করছেন যে একাধিক এ ধরনের লাইসেন্সপ্রাপ্ত যে অস্ত্র বিপণী রয়েছে, সেগুলোর যোগ থাকার বা সেখানকার কর্মীদের যোগ থাকার একটা জোরালো সম্ভাবনা, একটা বড়সড় সম্ভাবনা দেখা দিচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। পাশাপাশি পরের খবরেও আমরা নজর রাখবো, কারণ ক্যানিং এ এই কার্তুজ কাণ্ডে আরও একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কারণ বৈধ কার্তুজের কোটা, সেই কোটার মধ্যে দিয়েই চলছিল অবৈধ কারবার। কিভাবে চলছিল এই অবৈধ কারবার, ডিটেলস জানবো। আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখা যায় প্রত্যেকটা বৈধ অস্ত্রের একটি করে কোটা থাকে, যে বছরে যে অস্ত্র ব্যবহারী কোটা কিনতে পারবেন। সেক্ষেত্রে জানা যাচ্ছে ক্যানিং এর এই কার্তুজ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য আসছে। আমাদের সহকর্মীর সঙ্গে আমরা কথা বলছিলাম, আরও একবার কথা বলার চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই যে বৈধ কার্তুজের যে কোটা, সেই কোটাতেই অবৈধ কারবারটা চলছিল। বিবাদী বাগের লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের ডিলারের থেকে গিয়েছিল এই কার্তুজগুলো। উদ্ধার হওয়া 190টা গুলি লাইসেন্সপ্রাপ্ত .32 বোরের পিস্তলের। প্রত্যেকটা কার্তুজ ডিলারের কাছ থেকে বিক্রি হয় 120 টাকায়। অস্ত্র পাচারকারী সেই কার্তুজ বিক্রি করে 500 থেকে 600 টাকাতে। সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, কন্টিনিউ। দেখো, বৈধ অস্ত্রের কোটাকে ব্যবহার করেই বেআইনি কাজটা চলছিল দীর্ঘদিন ধরে, সেটাই এসটিএফ এর গোয়েন্দারা জানতে পেরেছেন। কিভাবে চলছিল? প্রত্যেকটি বৈধ অস্ত্রের একটি কোটা হয়, যে বছরে সেই বৈধ লাইসেন্স প্রাপ্ত অস্ত্র ব্যবহারকারী 50 থেকে সর্বোচ্চ 200 পর্যন্ত কার্তুজ কিনতে পারে বিশেষ কিছু ক্ষেত্রে। সেখানেই দেখা গরমিলটা হতো। অর্থাৎ সেক্ষেত্রে বৈধ অস্ত্র ব্যবহার করে যদি 10 টাকা 20 টাকা কার্তুজ কিনতেন, বাকিটা বাড়িয়ে অর্ডার দেওয়া হতো এবং সেই অনুযায়ী বিল তৈরি করা হতো।
ফলে বুঝতেই পারছো যে যদি 80টি কার্তুজ বিক্রি করা হয় তাহলে যে অতিরিক্ত 60টি এটাই এই কার্তুজ কারবারিদের মাধ্যমে খোলাবাজারে চলে আসতো, অস্ত্র কারবারিদের কাছে চলে যেত। এই তথ্যই জানতে পেরেছেন গোয়েন্দারা এবং সেক্ষেত্রে প্রত্যেকটি ডিলার শপ, সে প্রত্যেকটি লাইসেন্স প্রাপ্ত ডিলার শপের থেকে কিন্তু একটা কার্তুজ 120 টাকা বিক্রি হয়। বাকি সেই টাকা বাড়িয়ে খোলাবাজারে 500 থেকে 600 টাকা একটা কার্তুজ প্রতিও বিক্রি করার খবর এসছে এবং এই চক্রে একাধিক এজেন্টের যোগ রয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সেই এজেন্টরা কারা কারা এবং আর কোন কোন দোকানে যোগ রয়েছে সেটা এখন এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর স্ক্যানার রয়েছে। রানিপা, বেশ, অনেক ধন্যবাদ তোমায়। দেখুন, বৈধ কার্তুজের কোটাতে অবৈধ কারবার চলছিল। বিবাদীবাগে লাইসেন্স প্রাপ্ত বন্দুকের ডিলারের থেকে গিয়েছিল কার্তুজ। উদ্ধার হওয়া 190টা গুলি, লাইসেন্স প্রাপ্ত .32 বোরের পিস্তলের। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, একটা চাঞ্চল্যকর তথ্য এরকম উঠে আসছে যে একটা বৈধ কার্তুজের কোটা, সেই কোটার মধ্যে দিয়েই কিন্তু অবৈধ কারবার চলছিল এবং রমরমিয়ে চলছিল এই ব্যবসা। কি বলবেন? না না, এটা তো একটা চক্র, এটা কোনো একটা ব্যক্তি অথবা কোনো একটা এলাকার ব্যাপার না। এটা কেবলমাত্র জীবনতলা অথবা মিনাখার ব্যাপার নয়, যেখানে অবৈধ অস্ত্র অথবা বৈধ, আর এও তো একটা মজার ব্যাপার, অবৈধ অস্ত্র অথচ বৈধ কার্তুজ। একটা এমন চক্র কলকাতা শহরের মধ্যস্থলে ডালহাউসির পাশে বন্দুকের দোকান, গুলি বন্দুকের দোকান লিগ্যাল, সেখান থেকে সেই লিগ্যাল কার্তুজ নাকি ব্যবহার হচ্ছে, তার জন্য ইলিগালি মুঙ্গের থেকে বন্দুক তৈরি করে নিয়ে আসা হচ্ছে। এই গোটাটা মিলিয়ে একটা ব্যবসার চক্র। পশ্চিমবাংলায় তো শিল্প টিল্প নেই, পশ্চিমবাংলায় এখন শিল্প হচ্ছে তোলাবাজি, শিল্প হচ্ছে লুট, আর শিল্প হচ্ছে গুলি বন্দুক বোমা। এবং এই গোটাটাতে আপনি ভালো করে খোঁজ করুন, দেখবেন শাসক দলের বড় মেজো ছোট সব পাল্লে যুক্ত, এবং সেই কারণেই এত লিগাল ইললিগাল মিলেমিশে একাকার হয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম আমরা, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, খুব পরিষ্কার একটা বিষয় হচ্ছে অবৈধ অস্ত্র, সেখানে বৈধ কার্তুজ, অর্থাৎ বিষয়টাই যে বৈধ কার্তুজের কোটা, সেই কোটাতেই অবৈধভাবে কারবার চলছে। কি বলবেন? না, আমি কয়েকদিন আগে সম্ভবত আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে আর কয়েকদিন বাদে পাড়া স্টেশনারি দোকানেও বন্দুক গুলি বোমা পাওয়া যাবে। এই কথাটা যে কতটা এত তাড়াতাড়ি সত্যিতে প্রমাণিত হবে এটা কিন্তু আমরা বুঝতে পারি। এত তাড়াতাড়ি কথাটা সত্য প্রমাণিত হবে এটা কিন্তু একেবারে বোঝা যায়। এত তাড়াতাড়ি যে মানে এই যে দোকান থেকে বন্দুক গুলি বোমা বেরিয়ে মানে এরপর তো মানে শহরটা পশ্চিম বাংলাদেশে বেশি সময় লাগবে না। আগে তারা চোরা কারবারিরা বিভিন্ন বিদেশ থেকে এই জিনিসগুলো নিয়ে আসতো, বিভিন্ন হাত ঘুরে নিয়ে আসতো। এখন অবৈধ দোকান থেকে অবৈধ প্রক্রিয়ায় যেমন ভাবে রেশনের চাল চুরি করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে রেশন দোকানদার বা রেশনিরা বা রেশন দপ্তরের লোকেরা, ঠিক সেইভাবে বৈধ কার্তুজ বার করে নিয়ে তারা যে এইভাবে বিক্রি করছে বাজারে, খোলা বাজারে, এ তো মানে সকলের হাতেই পিস্তল গুলি বোমা চলে আসবে। একেবারেই সজল বাবু, বৈধ কার্তুজ সেটাকে নিয়েই অবৈধভাবে ব্যবসা করা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বললাম এই মুহূর্তে আমরা। আর কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা, তিনি কি বলছেন শুনবো। না, এটা তো যারা তদন্ত করছে, এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর, ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। প্রাক্তন পুলিশ কর্তা ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, শোনাবো। এই যে ছদ্মের আড়ালে, একটা দোকানের আড়ালে এই যে যাদের কাছে এই গুলিগুলো বিক্রি করা হতো, অ্যামিনিশন বিক্রি করা হতো, এগুলো তো প্রত্যেকটাই তারা জানে যে এক একটা কার্তুজ মানে এক একটা লাইফ, জীবন। সুতরাং অ্যান্টি সোশ্যাল এবং ক্রিমিনালরা এটা যে কিনবে এবং বিক্রি করা হচ্ছে, তারা অবৈধ পারপাসে ব্যবহার করবে, ক্রাইমের জন্য ব্যবহার করবে, ইললিগাল পারপাসে ব্যবহার করবে, ইললিগাল আর্মস এর জন্য ব্যবহার হবে। তো এইগুলো প্রত্যেকটা জিনিসই জানতো, কিন্তু জানার পরেও কিন্তু তারা এটা করেছে। এরা কিন্তু যে না খেতে পেয়ে মরে যাচ্ছে তা নয়, অতি লোভ, এই লোভের জন্যই এটা হয়েছে। আরেকটা কথা বলি, এই যে দেখুন, আমিও এই ব্যাপারটা জানি খুব ভালো মতন, এই জন্য কারণ নানা রকম কার্তুজের ব্যাপারে আমাকে যেতে হয়।
তো এই কার্তুজের ব্যাপারটাই বলি আপনাকে যে কার্তুজটা কিন্তু রেজিস্টার মেনটেন করতে হয় সবাইকে। ওখানে কিন্তু যেইখানটা দেখাচ্ছেন আপনি, আমি নাম উচ্চারণ করছি না, ওখানে কিন্তু ওখানে আরসের জন্য একটা রেজিস্টার আছে, খুব বড় রেজিস্টার, বিশাল। এবং যারা আর্মস অফিসার ইন্সপেক্টররা রয়েছেন তারা এগুলো চেক করেন, একজন যারা আছেন ডিসি রয়েছেন তারা চেক করেন, এবং তাদের পর্যাপ্ত পরিমাণে দেখা হয় যে আপনার কাছে এখন কত গুলি আছে। নানা বোরের গুলি হয়, তো একটা মাথায় রাখতে হবে যে নানা বোরের গুলি হয়, কোনোটা .32, কোনোটা .22, কোনোটা বন্দুকের গুলি, বড় লাল গুলিগুলো বড় বন্দুকের গুলি, এগুলো প্রত্যেকটা নানা বোরের হয়। কত পিস আপনার বিক্রি হলো, কত পিস আপনি কোন কোন কাকে কাকে বিক্রি করলেন, প্রত্যেকটা সই করে করে নিতে হয়, এবং তাদের আর্মস লাইসেন্সের নাম্বারটাও দিতে হয় ওখানে। পাশাপাশি তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, শুনুন। না, আইন তো আইনের পথে চলবে নিশ্চিতভাবে। তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে নিশ্চিতভাবে বলতে হবে এটা একটা ভালো সাফল্য। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না এবং আমরা চেষ্টা করব সব রকমভাবে প্রশাসনকে সহযোগিতা করার।